ওই চাটনদের দলে যারা গেছিলেন তাদের অনেককে ভয় দেখানো হয়েছে, তাদের অনেককে মানে বলা হয়েছে যে তাদের অ্যারেস্ট করে নেওয়া হবে, তাদের অনেক কিছু ভাবে প্রলোভন দেখানো হয়েছে। কারো কারো আবার সত্যিকারের যে অনেক কিছু মানে তাদের অসুবিধা আছে যে ওই দিকে যদি না যায় তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে। কারণ মুখ্যমন্ত্রী তো তিল জ্বলার ঘটনার পরে কারো কারো নাম দেখিয়ে বলছে দেখুন দেখুন কার ছবি আছে, আমরা জানি না যে সে অন্যায় করেছে, তারপর দেখলাম অ্যারেস্ট হলো না। পুরনো বিদ্রোহীদের কি আবার মমতার ঘরে ফেরানো হচ্ছে? অভিষেক কুণালের সঙ্গে একের পর এক ঘর বাপসির ছবি সামনে আসতেই তৃণমূলের অন্দরে প্রশ্নের ঝড়। আগামী 4 মাসে কতজন এমএলএ এমপি মমতার শিবিরে ফিরতে পারেন? কিন্তু সমস্যা অন্য জায়গায়। যারা দলের কঠিন সময় মমতার পাশে ছিলেন সেই ইউথ ব্রিগেড কি পুরনো রেবেলসদের মেনে নেবে, নাকি ভোটের অঙ্কের জন্য সবই পিছনে চলে যাবে? আর নতুন প্রজন্মের নেতাদের টিএমসিতে ভবিষ্যৎ কোথায়? মমতার নেতৃত্ব, অভিষেকের গ্রহণযোগ্যতা, পুরনোদের প্রত্যাবর্তন সব মিলিয়ে কি দল ঘুরে দাঁড়াচ্ছে, নাকি শুরু হচ্ছে নতুন ক্ষমতার দ্বন্দ্ব? ঘর বাপসি বনাম নতুন মুখ, মমতার দরবারে শেষ পর্যন্ত কারাই বা জিতবেন? আজ সব প্রশ্নের মুখোমুখি কালীঘাট তৃণমূলের ওয়ার্কিং প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় পাল। অভিষেক ব্যানার্জি এবং কুণাল ঘোষ সেই মুসলিম বিধায়কদের ছবি তুলছেন যারা ফিরে আসতে চান। মমতা ব্যানার্জির পাশে যারা দলত্যাগের সময় দাঁড়িয়েছিল সেই যুব নেতারা যদি তাদের মেনে নিতে অস্বীকার করে, তবু কি তাদের ফিরে নেওয়া হবে? দেখুন, প্রথম কথা হলো কিছু মুসলিম বিধায়ক হিন্দু বিধায়ক বলে এভাবে দাগিয়ে দেওয়াটা খুব অস্বস্তিকর আমাদের জন্য। আমরা যারা সেকুলার রাজনীতি করি তাদের পক্ষে খুব কঠিন এবং শুনতেও খারাপ লাগে। কুণাল ঘোষ নিজে, আপনি কুণাল ঘোষের কথা বললেন, কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, নিজে হিন্দু। তো এবার এরকমভাবে বলবেন না। নিশ্চিতভাবে যারা গেছিলেন, যাদের ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে বিজেপির আশ্রয়স্থলে, যাদের বিজেপির ওই শরণার্থী শিবির বলে আমরা যেটাকে বলছি, যেটাকে বাংলার মানুষ ওই চাটন শিবির, ওই চাটনদের দলে যারা গেছিলেন তাদের অনেককে ভয় দেখানো হয়েছে, তাদের অনেককে মানে বলা হয়েছে যে তাদের অ্যারেস্ট করে নেওয়া হবে, তাদের অনেক কিছু ভাবে প্রলোভন দেখানো হয়েছে। কারো কারো আবার সত্যিকারের যে অনেক কিছু মানে তাদের অসুবিধা আছে যে ওই দিকে যদি না যায় তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে। কারণ মুখ্যমন্ত্রী তো তিল জ্বলার ঘটনার পরে কারো কারো নাম দেখিয়ে বলছে দেখুন দেখুন কার ছবি আছে, আমরা জানি না যে সে অন্যায় করেছে, তারপর দেখলাম অ্যারেস্ট হলো না। কেউ কাউকে ছাড়া হবে না। এরকম কিছু বিধায়ক আছে যাদের মানে যদি কিছু সমস্যা থেকে থাকে, যদি কিছু অন্যায় করে থাকে, তার জন্য বাঁচতে গেছে এই চাটনৃতদের মতো কিছু কিছু লোকজন। এবার মুখ্যমন্ত্রী যেমন আবার কারো আরেকজন বিধায়কের নাম বললো যে দেখুন বাপ ছেলে মিলে 90টা তাদের মানে মানে অবৈধ নির্মাণ আছে, বাড়ি আছে, কাউকে ছাড়া হবে না, গ্রেপ্তার করা হবে। দেখলাম কিছুই হলো না, কারণ তারা বিজেপির শরণার্থী শিবির সেই চাটনৃতদের সাথে একসাথে আছে। এবার চাটনদের দলে যদি থাকে, এবার কিছু মানুষ বুঝতে পারছে, তাদের ভুল বোঝানো হয়েছিল, তাদের বলা হয়েছিল যে মমতা ব্যানার্জি নেত্রী থাকবে তোমরা আমরা একসাথে থাকি। কিছু দলের মধ্যে কথা আছে, সেগুলো সমস্যা থাকতেই পারে, কিন্তু তারপরে গিয়ে তারা যখন দেখলো যে তাদের ভুল বোঝানো হয়েছিল এবং কেউ কেউ ভুল বোঝানোতে এবং ভয় দেখানোতে নথি স্বীকার করতে চাইছে না, তারা আবার ভুল বুঝতে পেরে তারা যদি ফিরে চলে আসে, তো হিন্দু মুসলিম না বলে তৃণমূল কংগ্রেসের সিম্বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যে বিধায়করা জিতেছিল তারা যদি ফিরে আসতে চায়, নিশ্চিতভাবে দল ডিসিশন নেবে এবং ফিরে আসবে। সেটা নিয়ে তো দলের ছাত্র যুব তাদের বক্তব্য থাকতেই পারে, কিছু বক্তব্য থাকলে নিশ্চিতভাবে তারা দলের মধ্যে জানাবে বা আমরা জানাবো, কিন্তু নিশ্চিতভাবে দলনেত্রী এবং সিনিয়র নেতৃত্ব যেটা ডিসিশন নেবে সেটা শিরোধার্য। মৃত্যুঞ্জয়, একটা কথা জিজ্ঞেস করতে চাই, 4 মের পর আপনারা যারা শিরদাঁড়া সোজা করে দিদির পাশে দাঁড়িয়েছিলেন, কোনোভাবে কোনো দিক থেকে ইনফ্লুয়েন্সড হননি। আজকে আমি ভুল খারাপ ঠিক কিছুর মধ্যে যাচ্ছি না, কিন্তু যারা ফেরত এসেছে তারা তো কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়েই গেছে। সেখানে কোথাও না কোথাও লয়ালটির তো একটা প্রশ্ন আপনাদের মনে কি উঠবে না যে এখন এই যে এরা ফেরত আসছে? না, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। ঠিক, মানে আপনি দেখুন, লয়ালিটির প্রশ্ন আছে, আমাদের কর্মীদের আবেগও আছে, কর্মীরা সোশ্যাল মিডিয়াতে লিখবেই, সবাই তো আর শীর্ষ নেতৃত্বের কাছে রিচ করতে পারে না। তাদের কাছে এখন সবার কাছে একটা সোশ্যাল মিডিয়া আছে, সব রাজনৈতিক দলের কর্মীদের কাছে, তারা সেখানে তাদের ক্ষোভ বিক্ষোভও জানাতে পারে, সেগুলো তো খুব স্বাভাবিক। একটা কর্মীর আবেগ থাকবে, রাজনীতি আবেগ দিয়েই করে। রাজনীতি তো আর ঋতদের মতো ধর্ষণে অভিযুক্ত হয়ে এসএফআই থেকে মানে সিপিএম থেকে তাদের বহিষ্কার
তারপরে এখানে পা হাত পা ধরে ভুল বুঝিয়ে বা কারো কেউ কেউ ভুল বুঝে তার কথায় প্রভাবিত হয়ে তাকে আবার আমাদের দলে নিয়ে নেয়, তো আবার সেইখান থেকে আবার অন্য দলে চলে যাবে। এরকম কিছু এলিমেন্টস ছাড়া রাজনীতিটা আবেগ দিয়েই হয়, রাজনীতি আর রোজগারের জায়গা হতে পারে না। তাহলে সেখানে দাঁড়িয়ে আবেগ থাকবে, কর্মীরা বলবে, কর্মীরা আঘাত পেয়েছে, যেই যারা চলে গেছিল, যারা তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছে, তৃণমূলে দেখুন যারা বিধায়ক হয়েছে, আমরা বিশ্বাস করি যে একজন যদি একটা অঞ্চলে বিধায়ক হয়ে থাকে, টিকিট পেয়ে থাকে, দলের টিকিটে জিতে থাকে, ওনার জায়গায় ওনার যোগ্যতায় একই যোগ্যতায় আরো 10 জন পাওয়ার যোগ্য ছিল। তার মানে একজন পেয়েছে, তার মানে দিদি দল টিকিটটা দিয়েছে, দল টিকিটটা দিয়েছে, দিদির মুখ দেখে ভোট পেয়েছে। তারপরে এরকম কিছু কাজ করার পরে কিছু লোক নিশ্চিতভাবে তারা গেলে, ফিরে আসার চেষ্টা করলে দুঃখ পেতেই পারে, কর্মীদের আবেগ থাকবে, কিন্তু পলিটিক্সটা তো সবসময় স্ট্রেট লাইন নয়। তো সেখানে দলেরও কিছু ব্যাপার থাকে, কে কোন কারণে গেছে সেইটাও দলের শীর্ষ নেতৃত্বের সাথে একটা কথা বলে বুঝতে হয়, তাদের সাথে একটা ডায়লগ ওপেন হয়। বা আমরা প্রথম দিন থেকেই কুণালদা বলছিল অনেককেই ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ধরুন মদন মিত্র, আপনাকে একটা উদাহরণ দিই, মদনদা 5 তারিখের পরও দিদির সাথে ছিল, আমরা একসাথে বিভিন্ন ওয়াই চ্যানেলে আন্দোলন করলাম, বিভিন্ন জায়গায় ছাত্র যুবর আন্দোলনে মদনদাকে ছিল, আমাদের সাথে ছিল। এবং মদনদাকে দেখলাম ইডি মদনদাকে ডাকার সঙ্গে সঙ্গে মদনদা মদনদা চলে গেল। রাতের বেলা দেখলাম এই আমাদের উত্তর কলকাতারই এক প্রাক্তন বিধায়ক এবং তার ছেলে বিধায়ক হয়েছে, তার বাড়িতে চলে গেল। পরের দিন চলে গেল ওই চাটনের সাথে পাশে বসে। যেই মদনদা বলেছিল আমার মৃত্যু ভালো, ওই চাটনের সাথে রাজনীতি করাচ্ছে, সেই মদনদা চলে গেল। তাহলে বুঝতে হবে যে পরিবারকে বাঁচানোর জন্য। তাহলে প্রত্যেকের কম্পালশনটা বুঝতে হবে কর্মীদের, এবং কর্মীদের আবেগ থাকবে। কর্মীরা যে সবটাকে কর্মীদের সাথে মানে সবকিছু, কিন্তু কর্মীরা দেখো, মদনদা যদি আবার বলে যে আমি ফিরে আসতে চাই দিদির কাছে, মদনদা যদি ফিরে আসতে চাই, তখন আমার বক্তব্য হলো সেটাই বলছি। ধরুন আমি একজন কর্মী, আমার মনে হবে মদনদা এভাবে চলে গেল দিদিকে ছেড়ে, দিদি সব দেওয়ার পরে দিদিকে বলছিল, আমার রাগ হবে, আমার ক্ষোভ হবে। কিন্তু যখন মদনদা যে আলোচনাটা করবে কিভাবে গেছিল, আমরা তো বুঝতে পারছি সিনিয়র নেতৃত্বের সাথে, ধরুন দিদির সাথে বসে আলোচনা করছে, তাহলে দিদি তো বুঝতে পারবে যে কিসের জন্য, দিদিও তো জানে, আমরাও তো জানি। তখন কর্মীদের বুঝতে হবে। পলিটিক্সের সংখ্যাটা একটা ব্যাপার, কিন্তু বিজেপির মতো দেখুন ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি যে ট্রেন্ডটা শুরু করেছে, যে সরকারও আমরা, বিরোধীও আমরা, এবং কিনে নেওয়া, ভয় দেখিয়ে হোক, ইডি সিবিআই দিয়ে হোক, টাকার বিনিময়ে হোক, এজেন্সি ব্যবহার করে হোক, এইটা না ভারতবর্ষের রাজনীতিতে দল বদল হয়নি তা নয়, দল বদল যুগে যুগে হয়েছে, কিন্তু দল বদল আর একটা পুরো ধরুন শিবসেনার পুরো এমপিদের নিয়ে নিলাম, বিধায়কদের নিয়ে নিলাম, আপের এমপিদের নিয়ে নিলাম, তৃণমূল কংগ্রেসের এমপিদের নিয়ে নিচ্ছি, এমএলএ যাদের জোর বলেছে, ওই প্রকাশ চিকবারেরকে গরু পাচারের মানে বলে কি ভাষায় সুকান্ত ভট্টাচার্য আক্রমণ করেছে, তাকে মানে নিয়ে নিচ্ছে, আবার সাংসদ করে দিচ্ছে রাজ্যসভা। তো এইগুলো তো মানে এগুলো বিজেপি করেছে। এবার তৃণমূল কংগ্রেস যদি দেখে যে না, ভয় দেখিয়ে হোক, পরিবার বাঁচানোর জন্য হোক, ভুল বুঝিয়ে হোক কাউকে নিয়ে গেছে এবং তারা ফিরে আসতে চাইছে, নিশ্চিতভাবে দলের শীর্ষ নেতৃত্ব ডিসিশন নেবে। আমার মনে হয় এই পরিস্থিতিতে দলের কর্মীরাও সেটা বুঝবে, সবাই ম্যাচিউরলি বিহেভিয়ার করবে। কিছুদিন আগে সৌগতা রায় একটি মন্তব্য করেন যে সাংসদরা যারা নাকি এখন এনসিপিআইতে আছে, সাংসদরা নাকি বিজেপির সাথে কমফোর্টেবল ফিল করছে না। আপনার মন্তব্য? দেখুন, আপনি 2024-এর ভোটে গেলেন, বিজেপি বিরোধী ভোট নিলেন, যারা আপনাকে ভোট দিয়ে সাংসদ করলো, সংসদ ভবনে পাঠালো, তারা প্রত্যেকেই বিজেপি বিরোধী মানুষ। সেই মানুষগুলোর ভোট নিয়ে আপনি এখন বিজেপি ভালো হয়ে গেল, বিজেপি বিশাল ভালো, তারপরে আপনি গেলেন সেখানে গিয়ে আপনি এনডিএ হয়ে তৃণমূলের ভোটে জিতে আপনি একটা দল গেলেন এনসিপিআই, সেটা খায় না গায়ে মাগে কেউ জানে না ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষও শোনেন এনসিপিআই কি, সেটাতে গেলেন, তারপরে সেটাতে গিয়ে আবার বলছেন আমি এখন আবার এনডিএ কে সমর্থন করছেন। তার মানে এই যে ভোটারদের সাথে আপনি একটা ভোটারকে তঞ্চকতা করছেন ভোটারদের সাথে, তাহলে ভোটাররা তো আপনাকে ভোট দিল যে বিজেপি বিরোধী মুখ দেখে হিসাবে ভোট দিল তৃণমূলের প্রতীকে। এবার মানে এরা কারা আমি জানি না। আমাদের দলের দেখুন, আমার দলের অনেক ভুল আছে। এই যে রচনা, মানে এরা টিকিট পেলো, তারপরে ধোয়া শুরু করলো, এবং ধোয়া থেকে এখন আবার সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করছে যে তৃণমূল যদি জিততাম আপনি কি করতে বলেন, আমি তৃণমূলেই থাকতাম। পরশুদিন একটা সাংবাদিক উনি খুব হাসি মুখে বলছেন আমাদের শুভেন্দু বাবুর সাথে অনেক দিনের মিটিং পেন্ডিং ছিল, মিটিং হলো, আমরা খুব
খুশি আমাদের বিধানসভায় উনি ভালো ওনাকে- গাইডেন্স দিয়েছেন, এই ধরনের লোক ওনাকে আপনাদের দলে ছিল। আমি একটা কথা বলছি, মৃত্যুঞ্জয়দা, আমি মমতা ব্যানার্জি মানুষ চিনতে পারছে না। না দেখুন, মানুষ চিনতে মানে ধরুন এখন যদি আপনি বলেন যে মির্জাপুরকে দায়িত্ব দেওয়ার জন্য সিরাজদৌল্লার দোষ, তাহলে তো খুব মুশকিল। বিশ্বাস তো আপনাকে করতেই হবে। আপনার চ্যানেলে আপনার যে বস আছে আপনাকে বিশ্বাস করে, তেমনি মমতা ব্যানার্জি ও রচনা ব্যানার্জিকে বিশ্বাস করেছিল। দিদি নাম্বার ওয়ানে গেছেন, মুখ ফুক উনি ভালো একটা পরিচিত মুখ, ঠিক আছে চলো দিয়েছে। এইবার তৃণমূল কংগ্রেস সমাজের বিভিন্ন স্তরের মানুষদের প্রতিষ্ঠা দিয়েছে রাজনীতিতে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে শিল্পী, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস, প্রত্যেককে নিয়ে একটা তৃণমূল কংগ্রেস যারা রাজনীতি করেছিল, তারা ছাড়াও এরা এসছে, প্ল্যাটফর্ম পেয়েছে। এবার রচনা ব্যানার্জিকে নিয়ে আলাদাভাবে আমার বলার যোগ্যতা খুব কম। মানে রচনা ব্যানার্জি নিয়ে বলতে গেলে আরবানাতে থাকতে হবে, এবং আরবানা থাকার জন্য একটা যোগ্যতা লাগে। সেই যোগ্যতা আমার আরবানায় ফ্ল্যাট নেই, আমার পরিবারের কেউ নেই আরবানায় ফ্ল্যাট। তো আমার আরবানায় যখন নেওয়ার এই যোগ্যতা নেই, আর আমি রাস্তা দিয়ে বেরোলে ধোয়া ধোয়া দেখে আমি সেগুলো বলি না শিল্প হয়েছে। তো এইরকম ধরনের একটা মানে মানুষ যার এত যোগ্যতা, তাকে নিয়ে সাধারণ আমি একটা কে না, আমি রচনা ব্যানার্জিকে নিয়ে বলবো, মানে ভাবাই যায় না। ওনার এই পুরো ব্যাপারটা একটা ধোয়া ধোয়া ধোয়া। মৃত্যুঞ্জয়দা, সাংসদদের মধ্যে ঘোষণা হচ্ছে দুজন নাকি মমতা ব্যানার্জির কাছে ফেরত আসতে চাইছে, যদিও শতাব্দী রায় এএনআই কে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে আপনি আমার কথা নিয়ে নেন, আমরা 20 জন আছি, 20 জনই থাকবো, কেউ ফেরত দেখুন, আবারও বলছি যে কেউ যদি ফেরত আসতে চায় সেটা শীর্ষ নেতৃত্বের ব্যাপার। এরকম তিনজন সাংসদ তো বলেছে আমরা এনডিএর সাথে সমর্থন করব না, তারা এনডিএর সাথে প্রধানমন্ত্রীর ডাকা, এনডিএর ডাকা কোনো মিটিংয়েই যাচ্ছে না। তো এরকম 3 জন সাংসদ তো সংবাদ মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি। এবার কার কি স্ট্যান্ড, এরা কার সাথে কি কথা বলেছে, আমি বিধায়কদের বেলায় যখন বললাম, আমি সাংসদদের বেলায় একই কথা বলবো। এরা দেখুন কথা কার সাথে বলছে, তারা যারা সাথে কথা বলছে তারা প্রত্যেকেই সিনিয়র লিডার। ধরুন কেউ সাংসদরা সৌগত রায়ের সাথে কথা বললো, যদি কথা বলে তাহলে তিনি সিনিয়র লিডার, তারা বুঝবেন, তারা একটা রিপোর্ট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই রিপোর্ট, সেই কলটা নেবে দল, কি হিসাবে কল নেবেন, কি বুঝে নেবেন, কর্মীদের আবেগকে কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা দল বুঝবেন, দলের শীর্ষ নেতৃত্ব বুঝবেন। আমরা তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, আছি, থাকবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসটা করি, কে গেল আসলো আমাদের কিছু যায় আসে। মৃত্যুঞ্জয়দা, সামনে 4 মাসে আপনি কি এক্সপেক্ট করছেন, কতজন এমএলএ এমপি মমতা ব্যানার্জির কাছে আসবে? না দেখুন, আসবে, যোগাযোগ রাখছে। ধরুন বিধায়করা, কুণালদা বলছে যে যোগাযোগ রাখছে, সাংসদরা সৌগতদা বলছে যোগাযোগ রাখছে। এইবার কেউ আসবে, কেউ আসবে না, কি হবে কি হবে না, এতে না তৃণমূল কংগ্রেস বা বিজেপি বিরোধী, সারা ভারতবর্ষে যে বিজেপি বিরোধী যে একটা হাওয়া বইছে, এবং মানুষ এবং এই যে ছাত্র যুবরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ এর বাইরে নয়। 3 মাসের একটা সরকার, 100 দিনের একটা সরকার, তার আমি বলতে পারি যে এখনো তার টাইম আছে, আমরাও টাইম দিতে চাইছি। কিন্তু এই সরকার এখন ধরুন এই ফুটপাত দখল করা মানে মুক্ত করার জন্য গরিব হকারদের তুলে দিচ্ছে। কিন্তু এই সরকারই আবার দেখুন, আজকেই আমরা দেখলাম যে এই রহরাতে সোদপুরের ওখানে কল্যাণী এক্সপ্রেসের ওপরে পুকুর ভরাটের ছবি আসছে, ভিডিও আসছে আমাদের কাছে। তার মানে ওইদিকে ফুটপাত গরিব হকারদের থেকে দখল মুক্ত করছে, আর ওইদিকে মাটি ফেলে পুকুর দখল হয়ে যাচ্ছে। তো এই সরকারের প্রায়োরিটিটা তো কি আমরা বুঝতে পারছি না। 29-এ যখন লোকসভা নির্বাচনটা হবে, তখন ঠিক বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেস অনেককে না প্রতিষ্ঠা দিয়েছে। আমরা দেখেছি, ধরুন আমি 99 সাল থেকে দল করেছি, তার আগেও আমি দেখেছি, বা রাজনৈতিক ইতিহাস দেখবেন, যারা একবারের জন্য কংগ্রেস করে কংগ্রেসের কাউন্সিলর টিকিট পায়নি, আপনাকে আমি বলছি, যারা কংগ্রেসের কাউন্সিলর টিকিট পায়নি, ওই জ্যোতিপ্রিয় মল্লিক, কংগ্রেস কোনোদিন কাউন্সিলর টিকিট দেয়নি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসে তাকে মন্ত্রী বানিয়েছে। তৃণমূল কর্মীরা এখন কি বলছে যে ওই মানে যারা ওই ধান্দাবাজ, দলের ক্ষমতায় এসে 21শে জুলাই থাকবে মঞ্চে, এদের বাদ দিয়ে যারা পলিটিক্সটা করতে চায়, এই ছেলে মেয়েগুলোকে আমি জায়গা দিই, আপনারা জায়গা দিন। দল নিশ্চিতভাবে সেই ছেলে মেয়েগুলোকে জায়গা দেবে। 29-এ সেই ছেলে মেয়েগুলোই নির্বাচন লড়বে, 31-এ সেই ছেলে মেয়েগুলোই নির্বাচন লড়বে। কে আসছে কে যাচ্ছে এই দিয়ে কিছু হবে না। বিজেপি বিরোধী আন্দোলন তৃণমূল কংগ্রেস যেরকম ভাবে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। মৃত্যুঞ্জয়দা, যদিও আপনি বললেন যে আপনার কিছু এসে যায় না, কে এলো কে গেল, কিন্তু তাও আরেকটা আমি বলে না, কর্মীরা সাধারণ কর্মীদের এসে যায় না।
কিন্তু একটা প্রশ্ন, এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, আজ সকালে কাজল শেখ হৃতব্রত শিবিরের বীরভূম জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছে। আমরা কি আগামীকাল কাজল শেখ বীরভূম জেলার সভাপতি ছিল, মানে জেলা সভাপতি চাটনদের আমি জানি না, মানে আমি তো জানতাম আমার কেষ্ট মন্ডল না ওই অনুব্রত মন্ডল ছিল সভাপতি। জেলা পরিষদের মনে হয় পদ থেকে ইস্তফা দিয়েছে, জেলা পরিষদের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে জেলা সভাপতি না, জেলা পরিষদের। কিন্তু এখন বিজেপির হাতে তুলে দিতে হবে অ্যাসাইনমেন্ট। শুনুন, চাটনের অ্যাসাইনমেন্ট ওই শরণার্থী শিবির থেকে যদি এখন রিজাইন করেছে, তাহলে কি কালকে আমরা কুণাল ঘোষের সাথে ওনাকেও প্রেস কনফারেন্সে দেখবো? দেখুন, ওনার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল এর আগেও, আমাদের কাছে যা খবর ছিল। এর আগেও উনি প্রতিবাদ করতে চেয়েছিলেন কুণালদার সাথে, আমাদের সাথে ভিতরে বিভিন্ন ইস্যুতে ভোটের যে বিধানসভার ভিতরে, সেখানে তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলেন। তার জন্য পরের দিন তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এখন কেন, কারা ওই চাটন শিবির, যারা বিজেপি শরণার্থী শিবিরে আছে, যারা চাইছে যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে, সেই তারাই, তাদের কথাতেই তো হয়তো আমি জানি না, বলতে পারবো না। মানে কাজল শেখকে কি বিজেপিকে তুলে দেওয়ার জন্য জেলা পরিষদ, যেরকম হচ্ছে যে কাজল শেখ তো ওই দলেই ছিল, কাজল আর কেষ্টদা এই দুজনের মধ্যে লড়াই ছিল। এবার দেখলাম দুজনেই চলে গেল চাটন শিবিরে। এবার চাটন শিবিরে গিয়ে ওখানে কে বেশি পাওয়ারফুল হতে পারে? এখন কেষ্ট মন্ডল বেশি পাওয়ারফুল। কেষ্ট মন্ডল হয়তো বললো, সবই হয়তোর উপরে, আমি মানে কেষ্ট মন্ডল হয়তো বললো যে অ্যাসাইনমেন্ট আছে, রেজিগনেশন দাও, অন্য বিজেপিকে দিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্টের উপরে কাজ করছে, মালিক বলছে বিজেপিকে না দিয়ে, সে কি বিজেপিকে না দিয়ে যদি সে কালকে দিদির কাছে ফেরত আসে, আপনি ঠিক আছেন? আপনার সেটা আপনি মেনে নেবেন? আবারও বলছি যে কি করবে সেটা দলের ব্যাপার, দল ডিসিশন নেবে। কে আসলো কে গেল, তাতে বিজেপি বিরোধী আন্দোলনও কোনো, আজকে কাজল শেখ আসলো মানে বীরভূমে বিশাল কিছু বিজেপি বিরোধী আন্দোলন উনি করে ফেলবেন, এরকম কোনো ভাবার কোনো ব্যাপার নেই। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেই তোমরা বাবা নেতা হয়েছে, সে কাজল শেখ হোক আর অনুব্রত মন্ডল হোক। বিড়াল বাকছাল পরে বাঘ হওয়ার চেষ্টা করেছিল অনেকেই, তো সেগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এইটা আমরা পরিষ্কার যে অ্যাসাইনমেন্ট আছে এবং অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় জেলা পরিষদের সভাপতিদের এইভাবে রেজিগনেশন দেওয়ানো হচ্ছে। জিজ্ঞেস করতে চাইবো, আজকের দিনে দাঁড়িয়ে 4 মের পরে এই 100 দিনে যা আমরা দেখলাম মমতা ব্যানার্জি জায়গায় একদল যুব ইয়াং ছেলেমেয়েরা সব উঠে এসছে, তারা দাঁড়িয়েছে দিদির পাশে। আপনারা দাঁড়িয়েছেন, মানে আপনি তো ছিলেনই, কিন্তু আরো বেশি করে আমরা দেখতে পাচ্ছি দিদির পাশে দাঁড়াচ্ছে। কিন্তু একটা নাম্বার গেম বা পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশনের তো ব্যাপার আছে। সেই সব দেখতে গিয়ে মমতা ব্যানার্জি যদি এই এমপি এমএলএদেরকে নিয়ে তাদেরকে আবার বেশি গুরুত্ব দিতে শুরু করে এবং এই ইয়াং যে গ্রুপটা আজকে দাঁড়িয়ে লড়ছে, উপাসনাকে ডিম মারা হচ্ছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাহলে মানে আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে তারা যদি রিবেল এমএলএ এমপিদের ফিরিয়ে নেওয়ার পলিটিক্যাল কম্পালশন বুঝতে ব্যর্থ হন এবং পদত্যাগের ব্যাপারে অনড় থাকেন, তাহলে মমতা ব্যানার্জি কি করবে বা কি করা উচিত? এরকম প্রথম কথা হলো, দিদিকে থেকে যারা দল করছে, ছাত্র যুব হোক বা যাই হোক, যারা দিদিকে থেকে দল করে, তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশনটা আমাদের শিরোধার্য হওয়া উচিত। কিছু বক্তব্য থাকতে পারে, পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেটা নিয়ে আমার বক্তব্য হতেই পারে। সংসদে আপনি বলছেন সংখ্যা দরকার, বিধানসভায় সংখ্যা দরকার, নিশ্চিতভাবে দরকার, সেটা আমি আমার আগেই বক্তব্যও বলেছি। সেই সংখ্যাটা কী হিসাবে কীভাবে নেবে, রাজনীতিতে একটা আমার ন্যারেটিভও দরকার, একটা অপটিকও দরকার রাজনীতিতে, সেগুলো দরকার, এবং সংখ্যাটা তো ভীষণভাবে দরকার। তো আমি সমস্ত কিছু করলাম আর সিপিএমের মতো প্রত্যেক ভোটে হারলাম, শূন্য হলাম, মিডিয়াতে বড় বড় ডায়লগ দিয়ে, তাতে কোনো আলটিমেটলি কোনো লাভ নেই। তাহলে সেখানে দাঁড়িয়ে কি পলিটিক্সটা করবে সেটা শীর্ষ নেতৃত্ব বুঝবে, সেটা আমাদের দেখার দরকার। আমি আপনাকে আবারও বলছি যে 29 লোকসভা নির্বাচন, বা তারা আগেও হয়ে যেতে পারে, আমি জানি না, যা পরিস্থিতি দেশে, বা পরবর্তী লোকসভা নির্বাচন, আমি যদি আরো স্পেসিফিক্যালি বলতে চাই, বা পরবর্তী বিধানসভা নির্বাচন যেটা পশ্চিমবঙ্গের বুকে হবে, তো সেখানে তো নিশ্চিতভাবে দল বুঝবে যে লয়ালিটি কে আছে, কে যোগ্য, কিছুটা একটা মাপকাঠি মানে দেখুন
কিছু ভুল তো আমরাও করেছিলাম, এটা তো স্বীকার করতেই হবে। আমাদের পদস্খলন তো হয়েছিল। 11 থেকে 21 ঋতব্রতদের মতো লোকদের মাথায় তুলিনি আমরা। আইএনটিউটিসির মতো একটা সংগঠনের আমরা সভাপতি করে দিয়েছি, রাজ্যসভার 2বার সাংসদ, এমএলএ। এখন মানে যে ভোটের আগে বলেছে অভিষেক ব্যানার্জির মতো দূরদর্শী নেতা আমি দেখিনি, সে এখন অভিষেক ব্যানার্জির জন্য বলছে এখানে দেখা যায় না। মানে এইসব উচ্ছিষ্টদের, সিপিএম এর মানে উচ্ছিষ্ট বলবো, এদের দলে নিয়েছিল। তো এটা তো ভুল, এদের জায়গা দেওয়া ভুল। সায়নী ঘোষ নেওয়া ভুল। যুবর মতো সংগঠনের আপনি আসানসোলে বিধানসভায় টিকিট দিলেন, হারলো, যুব সভাপতি করে দিলেন, তারপর সাংসদ। এগুলো তো ভুল দলের। ভুল তো বারবার হবে না, বারবার ভুলের যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো সেটা অন্যায়। মৃত্যুঞ্জয়, রিবেল এমএলএদের সঙ্গে যে ছবি তুলে কুণাল ঘোষ এবং অভিষেক ব্যানার্জি কি ইলেকট্রাল মেসেজ দিতে চাইছেন? এগুলো আরে বাবা, এরা সবাই নাকি বিজেপিকে একটা স্টেটমেন্ট যে আমরা আমাদের পুরনোদের ফিরিয়ে আনবই, কিন্তু ভোটার্সদের জন্য মেসেজটা কি? টিএমসি কি প্রিন্সিপাল বিহীন একটা পার্টি? ভোটার্সদের জন্য আপনি বলুন, ভোটার্সদের জন্য তৃণমূল প্রিন্সিপাল বিহীন যদি হয়, তৃণমূল বিজেপি বিরোধী লড়াই করছে, আন্দোলন করছে, তৃণমূলের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা রয়েছে, যে কজন বিধায়ক যারা লড়াই করছে, আপনি কুণালদার কথা বলছেন, সুমনদা আছে, যারা যারা আছে প্রত্যেকেই, আলিফা আছে থেকে বাবর আছে প্রত্যেকে, এবং সিনিয়রদের মধ্যে পুলকদা আছে, যারা যারা আছে অনেক, আমি মানে বলছি না, প্রত্যেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো এই যে সিনিয়র এবং জুনিয়র যারা যারা বিধায়করা আছেন, তারা একটা লড়াই দিচ্ছে। সেই লড়াই দেখে কিছু মানুষকে ভুল বুঝিয়ে নেওয়া যায়। আবারও বলছি, তাহলে সেই একই জিনিস রিপিট করতে হবে। কিছু মানুষকে ভুল বুঝিয়ে নেওয়া গেছে, কিছু মানুষ সত্যি দুর্নীতির সাথে হয়তো যুক্ত ছিলেন, তার জন্য ভয়ে গেছে, আর কিছু মানুষকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এইবার থেকে আমাকে বুঝতে হবে, যারা দুর্নীতির জন্য গেছে, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে দুর্নীতির জন্য গেছেন, তারা গেছেন, আপদ বিধে হয়েছে, তারা ফিরে আসার চেষ্টাও করবে না, যেন তৃণমূলের কংগ্রেসে ফিরে আসতে গেলে অ্যারেস্ট হবে, তারা ফিরে আসতে চাইবেন না। তারা তারপরে যেই প্রশ্নটাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে বা পারিবারিক চাপের জন্য যেতে বাধ্য হয়েছে, তারা যদি ফিরে আসতে চায়, তাহলে আমরাও বুঝতে পারছি সেই সংখ্যাটা তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে যে কারা কি কারণে গেছেন। এই 80 জনের মধ্যে যারা চলে গেছে, ধরুন 60 জন চলে গেছে, 60 জন কে কি কারণের জন্য গেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই জেনে গেছে, জানে। এবার তাদের মধ্যে থেকে যারা সত্যি ভুল বুঝিয়ে যারা নিয়ে যাওয়া হয়েছিল, চাপ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তারা যদি ফিরে আসতে চায় তাহলে তো ভালোই। তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানে নীতিহীন, আদর্শহীন এরকম তো কোনো ব্যাপারই নেই। এবার এমপিদের ক্ষেত্রেও তাই, কে কোন কারণে গেছে আমরা জানি। তাদের মধ্যে থেকে কাদের ফিরিয়ে নেওয়া উচিত বলে মানে আসলে এখনই নিয়ে নেওয়া উচিত, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে। বাদ বাকি যাদের আসলে এখন ফিরে আসলে দলের সমস্যা হতে পারে, দলের ইমেজে ধাক্কা খেতে পারে, দলের শীর্ষ নেতৃত্ব এরকম ভুল করবে না। মৃত্যুঞ্জয়, দুটো সিচুয়েশনের কথা বলছি, ব্যক্তিগতভাবে আপনার রিয়াকশন চাই। একটা হচ্ছে 3 মাস বাদে আপনাকে অফিসে মালা রায়ের পাশে বসে কাজ করতে হচ্ছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার বিহেভিয়ার কি হবে যে আপনি আপনার কাজটা করছেন, আমি আমার কাজটা করছি, নাকি হেসে কথা বলে একসঙ্গে দলের মালাদি অনেক সিনিয়র, দল ওনাকে এত কিছু দিয়েছেন, তার মানে ভারে ওনার শরীরেও অত চাপ নিতে পারেনি। মানে এত বয়সে এত কিছু দিয়ে ফেলেছিল দল, সাংসদ, তারপরে মানে কেএমসিতে, তারপরে ওখানকার চেয়ারম্যান, এইসব এত কিছু দিয়ে ফেলেছেন, তো উনিও পারেননি। বয়সের একটা ব্যাপার আছেন। তো মালাদিকে আমি কিছু বলতেই পারি না, সিনিয়র লোক, তাকে সৌজন্যই দেখাবো। শুনুন না, আমি কি বলবো, আমি বলছি ওনার সৌজন্য দেখাবো, ওনার সাথে বসে চা খেতেও আমার সমস্যা হবে না। তার সাথে বলবো যে মালাদি, এবার একটা রাজনীতিতে একটা প্রত্যেক সমস্ত কিছু একটা রিটায়ারমেন্টের বয়স আছে, আপনার শরীর, আপনার পায়েরও খুব সমস্যা, দেখি একটু কুড়িয়ে হাঁটেন। এখন রাজনীতি থেকে রিটায়ারমেন্ট নিয়ে আপনি একটু পায়ের চিকিৎসা করান, রেস্ট নিন, সময়টা কাটান ভালোভাবে, মানসিকভাবে একটা আপনি শেষ জীবনে একটা বেঈমান শুনে, আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, শেষ জীবনটা এত কষ্টের রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে এই বেঈমান বিজেপির, এই যে বিজেপির বি টিম, এই যে বিজেপির দালাল, এগুলো শুনবেন না। মালাদিকে আমি এইটুকুনি বলতে পারি, চা খেতে খেতেই বলতে পারি, তাদের কোনো সমস্যা নেই। কাল যদি মদন মিত্র কাঁধে হাত রেখে বলে ভাই পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ ইম্পসিবল, সবকিছুই হয়, আপনার কি রিটার্ন সেন্টেন্স? ও লাভলি মোহনদা, কোনো ব্যাপার না। আমরা জানি আপনি বৌদির জন্য গেছিলেন, ছেলের জন্য গেছিলেন বাঁচতে,
আপনি আসছেন, দিদির তো আপনি ভাই, ও লাভলি বলে রাতের বেলায় সানগ্লাস পরে মোহনদাকে বলবো শুধু মোহনদা কমলা সানগ্লাস পরলে হবে না, রাতের বেলায় সবুজ সানগ্লাস পরে আপনি তৃণমূল কংগ্রেসে আসুন। যদি সায়নী বা শতাব্দী মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চান এবং মমতা ব্যানার্জি আপনাদের সবাইকে তাদের ক্ষমা করে দিতে বলে, আপনি কোনোদিন কি চেষ্টা করবেন একা পার্সোনালি গিয়ে ক্ষমা মমতা ব্যানার্জি করে দিতে পারেন না? এদেরকে নেবেন না, এইটা কি আপনি আপনার সম্বন্ধে আমার মানে আমার সম্বন্ধে আপনার ভুল ধারণা। আমি মমতা ব্যানার্জিকে এরকম মানে বলার জায়গায় নেই। কুণাল ঘোষকে কুণাল লাগে যদি বলতে পারি, আমি বলতেই পারি, আমার মতামত থাকবে নিশ্চিত ভাবে নেবো না। কিন্তু আমি আমার একটা কথা আমি নিশ্চিত ভাবে, আগেও তো বললাম যে আমি পোস্ট করবো, আমার যেখানে রিচ আছে সেখানে বলবো। আমি দুটো তিনটে জিনিস পরিষ্কার বলি, যে মমতা ব্যানার্জি ক্ষমা করেই দিতে পারে। প্রথম কথা হলো, মমতা ব্যানার্জি ক্ষমা করলেই দলের কর্মীরা ক্ষমা করবে, এরকম কোনো ব্যাপার না। এক, দুই, মমতা ব্যানার্জি যদি ক্ষমাও করে, মমতা ব্যানার্জি এদের রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করবে, এটা কোথায় আপনাকে বলবে? ক্ষমা করে দিতে পারে, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দেব আর মনে রাখবো না আমার সাথে কি হয়েছে, দুটো কিন্তু আলাদা। আমি ক্ষমা করে দিলাম, আপনি আমার সাথে অনেক কিছু করেছেন, আমি ক্ষমা না করলে নিজের ভিতরে নিজেও তো একটা শরীরের মধ্যে একটা সমস্যা হয়, বারবার মনে রাখলে একটা খারাপ লাগে, নিজেকে এগিয়ে যেতে হয়, আমি মুভ অন করলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু আমি ভুলতে তো পারি না। জীবনে আমার সাথে যে যা খারাপ কাজ করেছে আমি অনেককে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভুলিনি তুমি আমার সাথে কি করেছো। আপনার মতন শিক্ষিত পলিটিশিয়ানসরা টিএমসিতে, আমরা সত্যি কথা বলছি, চৌঠা মের পরে বেশি করে দেখতে পাচ্ছি। তার আগে অনুব্রত মণ্ডল, মদন মিত্র, আমি কাউকে অশিক্ষিত বলছি না, কিন্তু আপনাদের মতন এক্সপোজড, এডুকেটেড, না এরকম না, আমার চেয়ে অনেক 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 মানে আপনি যদি মানে সার্টিফিকেট অনুযায়ী শিক্ষিত বলেন, অনেক শিক্ষিত লোক আছেন, এবং শিক্ষিত লোক এখনো আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে আপনি দেখতে পাবেন। আমি তো বললাম সমাজের বিভিন্ন স্তরের লোকদের, তৃণমূল কংগ্রেস যতজনকে ডক্টরদের মানে সাংসদ আর বিধায়ক বানিয়েছেন, অন্য রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে খুব কম আছে। তো এইগুলো নিয়ে আমার বক্তব্য না, বা আমার বক্তব্য হলো যে আপনি এগুলো কোনো প্রশ্নই নয়। রাজনৈতিক শিক্ষা নিশ্চিতভাবে দরকার, তার সাথে রাজনৈতিক অভিজ্ঞতাও দরকার। সমস্ত কিছু মিলেমিশে কে কাকে কিভাবে দিয়েছে, কার কি পারফরমেন্স ছিল, সেটা আমার কোনো ব্যাপার, কাকে কি দিয়েছিল আমার এইটা নিয়েও বক্তব্য নেই। অনেক শিক্ষিত লোকও যারা দলের দায়িত্ব পেয়েছে, তারা দলের তেমন দায়িত্ব পাওয়ার মানে যোগ্য ছিল না বা পারফর্ম করতে পারেনি। সেরকম আবার অনেকে অল্প শিক্ষিত মানুষও রাজনীতিতে ভীষণভাবে ভালো পারফর্ম করেছে, এরকম উদাহরণ প্রচুর আছে। তো আপনি সবাই যদি ওইভাবে ওই মানদণ্ডে যদি বিচার করেন, তাহলে সেটা ধরো রাজনীতি একটা ডিফারেন্ট বল অফ গেম। আমরা দেখেছি লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতি। এইটাই তো আমাদের দেশের রাজনীতি। যদিও আমরা জানি না আমার দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি, তো উনি তো নিজেই বলেন যে উনি চা বেচতেন। আমাদের সংবিধান, আমাদের ডেমোক্রেসির বিউটিটাই তো এখানে, যে একজন চাওয়ালাও দেশের প্রধানমন্ত্রী হতে পারে। এই বিউটিটাই তো আছে আমাদের দেশে। আপনারা অবভিয়াসলি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ নিয়ে আসেন, সেই ওয়ার্ল্ড ভিউ এর সাথে কনফ্লিক্ট হচ্ছে কোথায়? কেন কি চৌঠা মেয়ের পরে পার্টি পাবলিক মাইন্ডে টিএমসি করাপ্ট এবং ডিসগ্রেসড হয়েছে। মমতা ব্যানার্জি একজন বৃদ্ধ, একটু দুর্বল হয়ে পড়েছেন। এই পার্টির ফিউচার কি আপনারা দেখতে পাচ্ছেন? এইগুলো খুব বাজে কথা। মমতা ব্যানার্জি মানে বৃদ্ধ দুর্বল হয়েছে, মানে আপনাকে কে বললো মমতা ব্যানার্জি বৃদ্ধ দুর্বল হয়েছে? আপনি দেখেছেন তার মানে আমি আপনাকে বলছি স্পিরিট, তার যে কাজ করার ক্ষমতা। আপনি নির্বাচনে আপনি বলছেন বৃদ্ধ হয়েছেন, মমতা ব্যানার্জি বৃদ্ধা হয়েছেন, তার এই একদিনে 3টে জেলায় 3-4টে করে বড় মিটিং করেছে, নির্বাচনী প্রচার করেছে। তাহলে মানে 3 মাসের মধ্যে কি তার হয়? এখনো মমতা ব্যানার্জি নিজের ফিজিক্যাল মেন্টালি এক্সারসাইজ যা করে সারাদিনে, দিদি যা করে আপনি মমতা ব্যানার্জি একসাথে 9 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটবে, আপনি মমতা ব্যানার্জির সাথে হেঁটে দেখান তো ওই স্পিডে 10 কিলোমিটার। তো এইগুলো নিয়ে বিচার না কে কতটা ফিট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তো মমতা ব্যানার্জি মেন্টালি ফিজিক্যালি ফিট, আমাদের দলের নেত্রী, দলকে মানে আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সরকার করবে।